নমস্কার সকল দর্শকবৃন্দকে অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে স্বাগত জানাই। আজকে আমি যে অসুখটা নিয়ে আলোচনা করতে চলেছি, এই অসুখটা বহুল প্রচলিত এবং অনেক দিন যাবৎ থেকেই আমরা দেখে আসছি। তবে ইদানিংকালে বর্ষার জল জমার জন্য মশার আক্রমণের ফলে এই রোগটা খুবই দেখা যাচ্ছে। রোগটার নাম হলো ম্যালেরিয়া। তো এই ম্যালেরিয়া রোগটা আমি বিস্তারিতভাবে একটু আলোচনা করব, মানে রোগটা কিভাবে ছড়ায়, রোগটার কি কি রোগ লক্ষণ বা সিমটম কি কি আছে, কি করে এটা কিভাবে মানুষের শরীরে বংশবিস্তার করে এবং এর ডায়াগনোসিস কিভাবে করব এবং এখান থেকে আমরা ম্যানেজমেন্ট অর্থাৎ কি করে এই রোগ থেকে রেহাই পাবো, সমস্ত কিছু নিয়েও আলোচনা করব। দেখতে থাকুন। প্রথমে বলি, এইটা যে ম্যালেরিয়া রোগটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি, এই রোগটা অ্যাকচুয়ালি অ্যানোফিলিস মশকি, যদি কোনো অসুস্থ ব্যক্তির অর্থাৎ ইনফেক্টেড পার্সনের থেকে যদি রক্ত শোষণের পর যদি কোনো সুস্থ মানুষকে সে কামড়ায় অর্থাৎ তার রক্ত শোষণ করে, সেক্ষেত্রে তার গাটেতে থাকা অবস্থায় সেটা লালা গ্রন্থি দিয়ে মিশে গিয়ে সেই সুস্থ ব্যক্তির শরীরে ম্যালেরিয়া জীবাণুটা বা পরজীবীটা প্রবেশ করে এবং সুস্থ মানুষটি আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে পড়ে। সাধারণত মশা কামড়ানোর পর 1 সপ্তাহ বা 10 দিন পরে এই ম্যালেরিয়ার রোগ লক্ষণগুলো আমরা কোনো মানুষের শরীরে দেখতে পাই। আর এই যে ম্যালেরিয়া রোগটা হয়, এই রোগটার যে জীবাণুটা বা পরজীবী যেটার মাধ্যমে এই রোগটা সৃষ্টি হয় মানুষের শরীরে, সেই জীবাণুটার নাম হলো প্লাসমোডিয়াম। এবং প্লাসমোডিয়াম এই জেনাসের আন্ডারে অনেকগুলো স্পিসিস আছে, যেমন প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাসমোডিয়াম ম্যালেরি, প্লাসমোডিয়াম ওভ্যাল এবং প্লাসমোডিয়াম নোলেসি। তো এই সাধারণত এই পরজীবীর আক্রমণেতেই আমাদের মানব শরীরে ম্যালেরিয়া রোগটা ছড়িয়ে পড়ে। অর্থাৎ মশা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং এই যে অ্যানোফিলিস মশকি, এই মশকিটা সাধারণত রাত্রের বেলায় সজাগ হয় এবং রাত্রিবেলাতে কামড়েই এই রোগটা সৃষ্টি করে। এবার আমি বলবো যে এই রোগটার কি কি সিমটমস আছে, অর্থাৎ কি কি দেখলে কোনো একটা পেশেন্টের, তাহলে আমরা বলতে পারি এই রোগটা ম্যালেরিয়া। উচ্চ তাপমাত্রা অর্থাৎ জ্বর মোটামুটি 102, 103 বা তার উপরে উঠে যেতে পারে। সাথে সাথে মাথা ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর ছাড়া এবং জ্বর আসা কাঁপুনি দিয়ে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, এই লক্ষণটা খুবই ইম্পর্টেন্ট লক্ষণ। এই লক্ষণটা শুধুমাত্র ম্যালেরিয়াতেই দেখা যায়। অর্থাৎ কাঁপুনি দেবে, তার সঙ্গে ঠান্ডা লাগবে, সেই দিয়ে জ্বর আসবে আর প্রচণ্ড ঘাম সহকারে জ্বর ছেড়ে যাবে। বমি বা ডায়রিয়া হতেও পারে, আবার দুটো একসঙ্গেও হতে পারে। দুর্বলতা থাকবে, পেশিতে ব্যথা এবং যন্ত্রণা থাকবে, যেটাকে আমরা সাধারণ কথায় ক্র্যাম্প বলে থাকি। যদি 2 বা 3 দিনের মধ্যে যদি এটা কোনো রকম উপশম না করা হয়, তাহলে যেহেতু এই ম্যালেরিয়ার জীবাণুটা আমাদের প্রথমে লিভারকে আক্রমণ করে এবং সেখানে একটা সাইকেল চালায়, যেটাকে আমরা বলি থাকি প্রি এরিথ্রোসাইটিক সাইকেল। আর আর একটা এই জীবাণুটা পরজীবীটা সাইকেল চালায়, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে, যেটাকে আমরা এরিথ্রোসাইটিক সাইকেল বলে থাকি। অর্থাৎ আমাদের এই রোগটার আক্রমণ হলে আমাদের প্রথমে লিভার আক্রান্ত হয় এবং জন্ডিস এবং লিভার ফেলিওরও হতে পারে। তারপরে আমাদের লোহিত রক্তকণিকাগুলোকে ভেঙে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে, সেক্ষেত্রে আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়াও দেখা যেতে পারে। এবার আমি এই রোগটার কিছুটা ফিজিওলজি একটুখানি জাস্ট আলোচনা করতে চাইছি। কি ব্যাপারটা না, মশকি যখন ইনফেক্টেড মশকি যখন মানুষের শরীরে কামড়ায় অর্থাৎ রক্ত শোষণকালে, তখন ওর লালা রসের মধ্যে মিশে থাকা ম্যালেরিয়ার যে প্লাসমোডিয়ামের যে ট্রোপোজয়েড বলে একটা দশা আছে, এই ট্রোপোজয়েডগুলো মানুষের শরীরের রক্তে মিশে যায়। মিশে গিয়ে প্রথমে সেটা যকৃতে পৌঁছায় এবং তারপরে আরবিসি সেলগুলোকে আস্তে আস্তে অ্যাটাক করে এবং ধ্বংস করে এবং তার বর্জ্য পদার্থ হিসাবে রক্তে
হিমোজয়েন নামক এক রকমের রাসায়নিক পদার্থ রিলিজ করে, যার জন্য কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা যখনই রক্তের এই হিমোজয়েন দানাগুলো যখন রক্তে মিশে যায়, তখনই আমাদের শরীরে একটা কাঁপুনি তৈরি হয়, রক্তে মিশে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করে এবং কাঁপুনি তৈরি হয়। এবার আমি বলবো, সাধারণত সব বয়সের মানুষেরই এই ম্যালেরিয়া রোগটা হতে পারে, তবে মারাত্মকভাবে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে দুগ্ধজাত শিশু, বাচ্চা, বয়স্ক এবং প্রেগনেন্সি, এই সব ক্ষেত্রে এই ম্যালেরিয়া রোগটা মারাত্মক আকার ধারণ করে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। এবার আমি জানবো যে সাধারণ রোগ নিয়ে বা এই রোগ লক্ষণগুলো নিয়ে আসার পর কোনো ব্যক্তি আমরা কি করে আইডেন্টিফাই করব যে এটা ম্যালেরিয়া। সেই ক্ষেত্রে আমরা তার রক্ত পরীক্ষা করাবো। রক্ত পরীক্ষার মধ্যে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করাবো। সেখানে দেখব এরিথ্রোসাইট বা ডব্লিউবিসি সেল এবং প্লেটলেটের কাউন্ট ঠিক আছে কি না, এবং সেগুলো পর্যবেক্ষণ করব। আর কি না, ম্যালেরিয়া প্যারাসাইট বলে একটা টেস্ট হয়, এমপি শর্ট নাম, যেটা ম্যালেরিয়া প্যারাসাইট টেস্ট করলে বোঝা যাবে। আর ম্যালেরিয়ার একটা ডুয়েল অ্যান্টিজেন টেস্ট হয়, ম্যালেরিয়া প্যারাসাইটেরই ডুয়েল অ্যান্টিজেন টেস্ট হয়, সেটাতেও আমরা দেখতে পাই বা জানতে পারবো যে এটা ম্যালেরিয়া সঠিক কি না। আর কি আমাদের সবসময় টেম্পারেচারটা একটু মনিটরিং করে দেখতে হবে, অর্থাৎ তাকে সাথে সাথে ওআরএসের জল খাওয়াতে হবে, যাতে তাপমাত্রা অত্যধিক না বেড়ে যায়, তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। এই হলো ম্যালেরিয়া রোগ জানা বা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমি জানবো যে বলবো যে ম্যানেজমেন্ট কি আছে, অর্থাৎ ম্যালেরিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে। প্রথম উপায় যেটা সর্বোত্তম, সেটা হচ্ছে, যেহেতু এটা মশকি বাহিত রোগ, সেহেতু আমাদেরকে রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যম্ভাবীভাবে মশারি টাঙিয়ে শুতে হবে। যদি মশারি টাঙিয়ে না শোয়া হয়, সেক্ষেত্রে অন্তত মশার কামড় থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, কারণ মশার কামড় ছাড়া কিন্তু এই রোগটা কখনোই বংশবিস্তার করতে পারে না এবং ছড়াতেও পারে না। যদি কোনো ক্ষেত্রে ম্যালেরিয়া আইডেন্টিফাই করা হয়ে যায় কোনো রোগীকে, তাহলে অবশ্যই তাকে মশারির ভেতরে শোয়াতে হবে, যাতে তার আশেপাশের কোনো লোক বা আশেপাশের কোনো ব্যক্তি এই রোগে না আর ফার্দার সংক্রমিত হতে পারে। অর্থাৎ তাকে আলাদা করে ঘরে সারা দিনের মধ্যে, সারা দিন বলতে গেলে, তাকে মশারির ভেতরে রাখতে হবে। আর কি না, যত শীঘ্র সম্ভব এই রোগটাকে আইডেন্টিফাই করতে হবে, সে রক্ত পরীক্ষা করে হোক বা সিমটম বিচার করে হোক, দেখে তাকে সরাসরি যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ মতো তাকে ওষুধ সেবন করতে হবে। মোটামুটি দুটো ধরনের ওষুধ আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি, একটা হচ্ছে ক্লোরোকুইন আর একটা হচ্ছে প্রাইমাকুইন। এই দুটো ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো তাকে নিতে হবে। তার কারণ কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দুটোই কাজে লাগতে পারে, আবার কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো একটা কাজে লাগতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আর কি না, লক্ষ্য রাখতে হবে যেসব জায়গায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায় বা প্রাদুর্ভাব দেখা যায়, সেই সব এলাকা থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেই সব এলাকায় থাকা যাবে না। বিশেষ করে সন্ধেবেলার পর থেকে সকালবেলা পর্যন্ত সেই সব এলাকায় থাকা যাবে না, কারণ সেখানে একটা মশকি বা একটা মানুষের শরীর থেকে অনেক সংখ্যক ম্যালেরিয়ার জীবাণু প্রভাবিত বা বিস্তারিত হতে পারে। আর কি না, আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে নর্দমা, অর্থাৎ যেখানে বদ্ধ জল অথবা কোনো জায়গা, কোনো পাত্রে যেখানে বৃষ্টির জল বা বর্ষার জল অথবা ফুলের টব বা অন্য যে সকল জায়গায় পরিষ্কার স্থির জল, স্ট্যাগন্যান্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার যদি কোথাও জমা থাকে, সেখানে কিন্তু মনে রাখতে হবে অ্যানোফিলিস মশকি সেখানেই ডিম পাড়ে। অর্থাৎ সেই জল বেশি দিন স্থায়ীভাবে রাখা যাবে না। অর্থাৎ যদি আমাদের হতে পারে এসির জল কোনো একটা জায়গায় পড়ছে বা ফুলের টব বা কোনো জায়গায়, যে কোনো জায়গায় সেখানে যদি জল জমা থাকে, পরিষ্কার জল, তাহলে সেখানে কিন্তু অ্যানোফিলিস মশকি ডিম পাড়ে। অর্থাৎ সেই সব জায়গাগুলো আমাদের সেখান থেকে জল মুক্ত করতে হবে, অর্থাৎ জল পাল্টে দিতে হবে বা জলটা ফেলে দিতে হবে। আর নর্দমায় অবশ্যই সেখানে স্প্রে করতে হবে, যেগুলো আমাদের
করা হয়। এইভাবে আমরা কিন্তু অ্যানোফিলিস মশকি বংশবৃদ্ধি রোধ করতে পারি। আর কোনো পুকুর, জলাশয় বা বদ্ধ জায়গায় অবশ্যই আমাদের যে গাপ্পি মাছ আছে বা যে আরেক ধরনের তেচোকো মাছ বলে বা অন্য যে ছোট ছোট মাছ যারা মশার ডিম, লার্ভা, পিউপা খায়, সেই সব মাছ সেই সব জায়গায় ছেড়ে রাখতে হবে যাতে সেখানে মশার বংশবৃদ্ধি না ঘটে। এইভাবে আমরা এই রোগটাকে প্রতিহত করতে পারি এবং আমরা এই রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর অতনু পালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নমস্কার।